বদ্ধমূল ধারণা জন্মেছে তিনি মানুষ নন, গরু। নানা ব্যাপারে ঠকে অনেকে নিজেকে গরু ভাবে, কেউ কেউ অতি বুদ্ধিমান অন্যদের গরু ভাবে। কিন্তু দীনদয়াল বাবুর ব্যাপারটা এত সামান্য বা সাধারণ নয়। যদিও তার ল্যাজ নেই, তিনি দুধ দিতে পারেন না বা মাঠে হাল টেনে চাষ করতে পারেন না, কিন্তু দীনদয়াল বাবুর দৃঢ় বিশ্বাস গরু হিসেবে তার এই সব অযোগ্যতার জন্য সৃষ্টিকর্তা এবং তার জনক জননী দায়ী, এবং আসলে তিনি দেহে প্রাণে সর্বান্তঃকরণে সম্পূর্ণই গরু। প্রথম প্রথম সবাই যখন একটু আধটু বুঝতে পারলো যে দীনদয়াল বাবু নিজেকে গরু ভাবছেন, কেউ ব্যাপারটাকে তত গুরুত্ব দেয়নি। দীনদয়াল বাবু কাউকে বিরক্ত করতেন না, বাড়িতে চুপচাপ বসে থাকতেন, অফিসেও যেতেন, কেউ তাকে ঘাঁটাতো না, তিনিও কাউকে ঘাঁটাতেন না। অফিস কাছারিতে এরকম লোক অনেক যায়, সবাই তাদের মেনে নেয়। কেউ নিজেকে সিরাজউদ্দৌলা ভাবে, বার্নার্ড শ ভাবে। এক বড়বাবু ছিলেন, তিনি নিজেকে রানী ভিক্টোরিয়া ভাবতেন। শাসন কর্তৃক যোগ্য রাস ভারিয়ানা এবং রমণী সুলভ বৃঢ়ার অপূর্ব সমন্বয়ে ঘটেছিল তাঁর চরিত্রে। আরেক আবগারির দারোগা নিজেকে ধরে নিয়েছিলেন হাওড়া ব্রিজ, কোনো অসুবিধা ছিল না, সব সময় পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে লম্বা হয়ে হাঁটতেন, হাওড়া ব্রিজের মতো টান টান, দুদিকে দুটো হাত সমবাহু ত্রিভুজের মতো ৪৫ ডিগ্রি প্রসারিত। তবে কোনোদিন তিনি বেশি পান টান করলে ট্রাফিক জ্যাম হয়ে যেত রাত্রের দিকে, তখন গাড়ি ঘোড়া লোকজনের চাপে হাওড়া ব্রিজের খুব কষ্ট হতো। সে যা হোক, দীনদয়াল বাবুকে নিয়ে বিশেষ কোনো অসুবিধা ছিল না। তাকে দেখলে অচেনা লোকের বোঝবার ক্ষমতা ছিল না যে তিনি একটা আস্ত গরু। কিন্তু ক্রমশ নতুন উপসর্গ দেখা দিতে লাগলো। একদিন অফিসের করিডোরে যেতে যেতে হঠাৎ তারস্বরে হাম্বা হাম্বা করে চিৎকার করে উঠলেন। বড় সাহেবের খাস আর্দালি উমানাথ, তাদের বংশের সকলের হার্টের অসুখ, সে টুলে বসে ঝিমোচ্ছিল, হঠাৎ ঘুমের মধ্যে অফিসের বারান্দায় গরুর ডাক শুনে ঘেমে টেমে শেষ হয় আর কি। অফিসের লোকেরা তো এই চায়, অফিস ছুটি হয়ে গেল। একদল লোক উমানাথকে স্ট্রেচারে চড়িয়ে অ্যাম্বুলেন্স করে হার্টের ডাক্তারের কাছে নিয়ে গেল। বাকিরা জোর জবরদস্তি করে ট্যাক্সিতে উঠিয়ে দীনদয়াল বাবুকে নিয়ে গেল মাথার ডাক্তারের কাছে। মাথার ডাক্তার হালদার সাহেব অতি বিচক্ষণ ব্যক্তি, বহু দিনের অভিজ্ঞতা তার, অনেক রকম মাথার অসুখ তিনি দেখেছেন। অনেক বাঙালি অবাঙালি, স্ত্রী পুরুষ, সাহেব চিনে সাহেব ছিনে সাহেব, অনেকের চিকিৎসা তিনি করেছেন। কলকাতা শহরে তিনি একমাত্র মানসিক চিকিৎসক যাকে ২১ বার পাগলে কামড়িয়েছে। শতকরা ১০ জন পাগল চিকিৎসার শেষ পর্যায়ে একবার ডাক্তারকে কামড়াতে যায়, এবং কামড়াতে পারলে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। তাই পাগলের ডাক্তারদের প্রতিষ্ঠা নির্ধারিত হয় কতবার পাগলে কামড়িয়েছে তাই দিয়ে। বলাই বাহুল্য, আমাদের এই হালদার সাহেব এ বিষয়ে এখনো পর্যন্ত সর্বোচ্চ স্থানে আছেন। হালদার সাহেব আগে চিকিৎসা করতেন সামান্য একটা ওই কড়াই ধরা সাঁড়াশি দিয়ে। অবশ্য হালদার সাহেব বলতেন ওই সাঁড়াশিটা ভিয়েনা থেকে আনানো, ৩৩০ পাউন্ড দাম। কেউ তা বিশ্বাস করতো না, সবাই বলতো কালীঘাট বাজার থেকে কেনা, দাম বড়জোর কয়েক টাকা। কিন্তু তাতে কিছু এসে যায় না, সাঁড়াশির দামের সঙ্গে হালদার সাহেবের যোগ্যতার কোনো সম্পর্ক নেই। আজকাল এই হালদার ডাক্তার একটু আধুনিক হয়েছেন, প্রায় ৬০ টাকা খরচ করতে হয়েছে তাকে এই জন্য। একটা তক্তাপোষ, একটা তোষক, একটা বালিশ, সাদা চাদর এবং ২৫ পাওয়ারের একটা নীল বাল্ব।
সেই তক্তাপোষের ওপরে দীনদয়াল বাবুকে সবাই মিলে জোর করে শুইয়ে দিল। এতক্ষণে দীনদয়াল বাবু ধস্তাধস্তি করে কাবু হয়ে পড়েছিলেন। শুইয়ে দেওয়া মাত্র একবার নিস্তেজ ক্ষীণ কণ্ঠে হাম্বা হাম্বা করে নেতিয়ে পড়লেন। রোগীর অবস্থা দেখে হালদার সাহেব বেশ সাহসী বোধ করলেন। তিনি সঙ্গীদের কাছ থেকে যতটুকু জানা সম্ভব জেনে নিয়ে সবাইকে বললেন, আপনারা এবার বাইরে যান, আমি দেখছি কি হয়েছে। সবাই বেরিয়ে যাওয়ার পর তিনি নীল বাল্বটি জ্বালিয়ে দিলেন। তারপর রোগীর দিকে ধীরে ধীরে এগোলেন। রোগী তখনও দুর্বল অবস্থায় চোখ বুজে পড়ে রয়েছে। হালদার সাহেব রোগীর মাথার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনার নাম? দীনদয়াল বাবু ক্ষীণ কণ্ঠে বললেন, হাম্বা হাম্বা। ডাক্তার সাহেবের এরকম অনেক অভ্যেস আছে। তিনি অদমিত হয়ে জিজ্ঞাসা করলেন, আপনার ঠিকানা? দীনদয়াল বাবু আবার হাম্বা হাম্বা করলেন। যেন খুব খুশি হয়েছেন এই রকম ভাব দেখিয়ে হালদার ডাক্তার বললেন, ও বুঝেছি বুঝেছি, আপনি কোন অফিসে আছেন? দীনদয়াল বাবুর কণ্ঠে আরেকবার হাম্বা হাম্বা ধ্বনিত হলো। এইবার ডাক্তার সাহেব কায়দা পাল্টালেন। তিনি বললেন, ও বুঝতে পেরেছি, আপনি গরু। প্রশ্নটা শুনে দীনদয়াল বাবু স্থির দৃষ্টিতে 1 মিনিট নীল আলোর দিকে তাকিয়ে রইলেন। তারপর স্পষ্ট মানুষের ভাষায় বললেন, আজ্ঞে। আবার 1 মিনিট নীল আলোর দিকে অপলক তাকিয়ে রইলেন এবং এবার বললেন, হাম্বা হাম্বা। হালদার সাহেব বুঝলেন ওষুধে কাজ হয়েছে এবং উৎফুল্ল হয়ে সরাসরি প্রশ্ন করলেন, আচ্ছা, আপনি যে গরু এটা কবে থেকে বুঝতে পারলেন? বিন্দুমাত্র দ্বিধা না করে দুবার হাম্বা হাম্বার পর দীনদয়াল বাবু নির্বিকারভাবে বললেন, সেই ছোট বয়সে যখন বাছুর ছিলাম তখন থেকে। অভিজ্ঞ ডাক্তার বুঝতে পারলেন ব্যাধি কঠিন এবং অনেক গভীরে। সেদিনের মতো ওনার ফি নিয়ে তিনি দীনদয়াল বাবুকে সামনের সপ্তাহে আবার নিয়ে আসতে বলে সহকর্মীদের হাতে তুলে দিলেন। সহকর্মীরা আবার হই হই করে ট্যাক্সি ডেকে তাকে বাড়িতে পৌঁছে দিলেন। দীনদয়াল বাবু কিন্তু আর ওই ডাক্তারের কাছে গেলেন না, কাশিতে চলে গেলেন। গরু বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জনের জন্য দীনদয়াল বাবু প্রায় 3 মাস কাশিতে রইলেন। কাশীর যেখানে যত গলি কানাগলি আছে, পাড়া বেপাড়ায় ঘাটে মন্দিরে ঘুরে ঘুরে তিনি গরুদের আচার আচরণ লক্ষ্য করতে লাগলেন। যত দেখেন ততই অবাক হয়ে যান এবং নিজের গরুত্ব সম্বন্ধে নিঃসন্দেহ হন। কাশী যাওয়ার ফলে অবশ্য দীনদয়াল বাবুর একটা বড্ড উপকার হলো। তিনি হাম্বা হাম্বা করা একেবারেই প্রায় ছেড়ে দিলেন। কারণ তিনি লক্ষ্য করে দেখলেন অধিকাংশ গরু এবং বিশেষ করে ষাঁড়েরা প্রায় কখনোই ডাকে না। ডাকার ব্যাপারটা মোটামুটি বাছুর এবং বাছুর জননীদের একচেটিয়া। দীনদয়ালবাবু ভালোই জানতেন তিনি বাছুর বা বাছুর জননী নন, সুতরাং ডাকাডাকি ছেড়ে দিলেন। এখন শুধু কখনো কালে ভদ্রে মনে খুব স্ফূর্তির ভাব এলে নাকটা যথাসাধ্য উল্টিয়ে একটু করেন। এই ব্যাপারটা বিশেষ কিছু দোষের নয় এবং আশেপাশের লোকের এতে আপত্তির কোনো কারণ থাকা উচিত নয়। সুতরাং দীনদয়াল বাবু ভালো হয়ে গেছেন। এর অবশ্য একটা অন্য কারণও ছিল। কাশীতে গরুদের সঙ্গে দিনের পর দিন মেলামেশা করে তিনি বুঝতে পেরেছেন শারীরিকভাবে তার পক্ষে গরু হওয়া অসম্ভব। একদিন খড় চিবিয়ে খাবার চেষ্টা করেছিলেন, কিন্তু গলা দিয়ে ঢুকবার আগেই জিভ ছড়ে টড়ে রক্ত বেরিয়ে গেল। আরেকদিন জামা কাপড় ছেড়ে ফেলে 4 পায়ে হামাগুড়ি দিয়ে দশাশ্বমেধ ঘাটের এখানে এখানে ঘুরে বেড়ালেন।
তা কাশির লোক এরকম জিনিস অনেক দেখেছে, তারা বিশেষ তাকিয়েও দেখল না। কিন্তু দীনদয়ালবাবুর হাঁটুতে, কোমরে, তারপর 3 দিন ধরে প্রচণ্ড ব্যথা, নানাভাবে ঠেকে তিনি বুঝতে পারলেন এ জন্মে দৈহিক অর্থে গরুত্ব প্রাপ্তির ইচ্ছা তার পূর্ণ হবে না। তাই দীনদয়ালবাবু কাশী থেকে ফিরে এসে মনে প্রাণে গরু হবার সাধনা করতে লাগলেন। আত্মীয় বন্ধুরা কোনো প্রকাশ্য বিকার না দেখে ধরে নিল তিনি ভালো হয়ে গেছেন। অবশ্য প্রকাশ্য বিকার একেবারে রইল না তা মোটেই নয়। কাশী তীর্থের ভুবন বিখ্যাত গরুদের সঙ্গে 3 মাস থেকে তিনি চমৎকার গুঁতনও শিখে এসেছেন। বিশ্বনাথ মন্দিরের কাছে এক চাঁদ কপালে মারকুটে ষাঁড়ের কাছেই তিনি শিক্ষা গ্রহণ করেছেন। ঘাড় বাঁকিয়ে মাথা নিচু করে আচমকা তীব্র বেগে হাঁটুর নিচে গুঁতো দিয়ে প্রতিপক্ষকে ফেলে দেওয়া তিনি চমৎকার আয়ত্ত করে এসেছেন। প্রতিদিন গভীর রাতে মন্দির চত্বরে শিং ওঠেনি এমন বাছুরদের সঙ্গে নিয়মিত গুঁতোগুঁতি অভ্যেস করেছেন তিনি। কলকাতায় ফিরে দীনদয়ালবাবুর প্রধান অসুবিধা হলো এই গুঁতোগুঁতির অভ্যেসটা রফা করা নিয়ে। মাঝে মধ্যেই যে কপালের যে দুটো জায়গায় শিং থাকার কথা সে দুটো জায়গায় সুরসুর করে ওঠে। অবশেষে অফিস থেকে ফেরবার পথে প্রতিদিন সন্ধেবেলা তিনি গড়ের মাঠে যেতে লাগলেন বাছুরদের সঙ্গে গুঁতোগুঁতি করবার জন্য। গড়ের মাঠে গরু ভেড়া চড়াতে নিয়ে আসে অনেক লোক, কিন্তু তার মধ্যে বাছুরের সংখ্যা অত্যন্ত কম। এক একদিন এমন হয় একটা বাছুরের খোঁজে 3 মাইল 4 মাইল হাঁটতে হয় দীনদয়ালবাবুকে। সেদিন হঠাৎ ভাগ্য ভালো, রেড রোডের পাশেই এক দঙ্গল বাছুরের দেখা পেয়ে গেলেন তিনি। প্রাণের আনন্দে সেই বাছুরদের ভিড়ে নেমে পড়লেন। হালদার ডাক্তার গাড়ি করে ময়দান দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখেন ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোক বাছুরদের সঙ্গে প্রচণ্ড রকম মেলামেশা করছেন। মানসিক ডাক্তার তিনি, খুব কৌতূহল হলো। তাছাড়া লোকটিকে কেমন চেনা চেনা মনে হচ্ছে। গাড়ি থেকে নেমে দেখেন তাঁরই পুরনো রোগী। ডাক্তার সাহেব একটু এগিয়ে মাঠের দিকে যেতেই দীনদয়ালবাবু তাকে চিনতে পেরে সোজা হয়ে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার করলেন। ডাক্তার সাহেব জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কি করছেন? দীনদয়ালবাবু নিজের কপালে একটু হাত বুলিয়ে নিয়ে বললেন, আগে দেখছেন না শিং ভেঙে বাছুরের দলে ঢুকেছি। উত্তর শুনে আশ্বস্ত হলেন হালদার ডাক্তার। রোগ ও লক্ষণ এখনো একই আছে। অনেকের সময়ের সঙ্গে অসুখের লক্ষণ বদলিয়ে যায়। তার এক রোগী আগে নিজেকে আরশোলা ভাবতেন, এখন জেট প্লেন হয়ে গেছেন। তা এই রোগীর অবস্থা দেখে খুশি হয়ে আচ্ছা আচ্ছা আসবেন একদিন বলে হালদার ডাক্তার চলে গেলেন। গরু হওয়া নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার তো কোনো কারণ নেই দীনদয়ালবাবুর, সেটা তাঁর ইচ্ছা। কিন্তু শিগগিরই ডাক্তারের কাছে যেতে হলো তাকে অন্য কারণে। পূর্ণ গরু হবার পর থেকে তার মনে ভীষণ গন্ডারের ভয় ঢুকেছে। হঠাৎ কখন তেড়ে এসে আক্রমণ করে সব সময় তিনি শঙ্কিত থাকেন। একটা সমাধান অবশ্য তিনি পেয়ে গেছেন। গন্ডারের উপস্থিতি অনুমান করলেই পা দুটো মেঝেতে দ্রুত তালে ঠোকেন। জঙ্গলের গরুরা নাকি গন্ডারের সামনে ওই রকম করে, আর গন্ডারেরা ভয়ে পালিয়ে যায়। কিন্তু রাতে খুব সমস্যা। উনি ঘুমিয়ে পড়লেই খাটের নিচে দলে দলে গন্ডার ঢুকে যায়। তাদের সমবেত চিৎকারে তার ঘুম ভেঙে যায়। তখন অবশ্যই তিনি আবার দ্রুত পা ঠোকেন এবং তারা সঙ্গে সঙ্গে পালায়। তা ডাক্তার হালদার সব শুনে বললেন, আচ্ছা এই পা ঠুকলে গন্ডার পালিয়ে যায় এ কথা আপনাকে কে বলল? একবার সশব্দে পা ঠুকে দীনদয়ালবাবু বললেন, দেখছেন না এক চিড়িয়াখানার খাঁচার গন্ডার কটা পালাতে পারছে না, আর বাকিগুলো দেখুন কোথায় চলে গেছে। কলকাতা 200 মাইলের মধ্যেই পা ঠুকে ঠুকে দেখুন এখন আর কোনো গন্ডার নেই।
ডাক্তার সাহেব বললেন, হুম, কিন্তু তাহলে রাতে তারা কি করে আসে? ডাক্তারবাবু, রাতে কি করে আসে কে জানে। বলে দীনদয়ালবাবু বললেন, আসলে কি জানেন তো, আমি ঘুমোলেই না ওরা সাহস পেয়ে যায়, খাটের নিচে পালে পালে ঢুকে পড়ে। ডাক্তার হালদার ব্যর্থ হলেন। খাটের নিচ থেকে গন্ডার তাড়ানোর যোগ্যতা তার নেই। কিন্তু কয়েকদিন পরে গড়ের মাঠের সেই জায়গায় আবার দীনদয়াল বাবুকে দেখতে পেলেন ডাক্তার সাহেব। কেমন যেন খুশি খুশি ভাব, বাছুরদের সঙ্গে আহ্লাদে ছোটাছুটি করছেন। ডাক্তার জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার দীনদয়াল বাবু? দীনদয়াল বাবু একগাল হেসে বললেন, আর ব্যাপার, সব গন্ডারদের জব্দ করেছি, তারা আর খাটের তলায় ঢুকতে পারে না। ডাক্তার অবাক হয়ে বললেন, কি করে করলেন? দীনদয়াল বাবু বললেন, কেন, ছুতোর ডেকে খাটের পায়া সব ছেঁটে দিয়েছি, এখন ব্যাটারে জব্দ, আর নিচে ঢুকতেই পারে না। তারাপদ রায়ের লেখা গরুর গল্প এখানেই শেষ। আমার নিজের তো দারুণ মজা লেগেছে এটা পড়তে গিয়ে। আপনাদের কিরম লাগলো যদি নিচে কমেন্ট বক্সে জানান, এবং আপনাদের কোনো সাজেশন, সেটা আমাদের খুব ভালো লাগবে। এবং আপনাদের সাজেশন, আপনারা জানেন, আমাদের গাইডেন্সের কাজ করে। খুব শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। মনে করিয়ে দিচ্ছি, সাবস্ক্রাইব এখনও না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। ধন্যবাদ।